ধর্মীয় নেতাদের কাছে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত তথ্য চাইলেন প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অপসারণের নির্দেশ ট্রাইব্যুনালের। হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধে পদক্ষেপ নেয়নি ভারত। স্ত্রীর শাড়ি পুড়িয়ে পণ্য বর্জনের আহ্বান রিজভির। মামলায় নাম থাকলে গণগ্রেফতার নয়, রাজনৈতিকভাবে আর ব্যবহার হবে না পুলিশ, জানালেন আইজিপি। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে, লুটেরা এস আলমকে আইনের আওতায় আনার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে। বছরের পর বছর ধরে জমজমাট অবৈধ সুতার বাজার, হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চোরাকারবারি চক্র। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রকৃত তথ্য জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বলেন, নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মেহেদী হাসানের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ একটি পরিবারের মতো একসাথে বসবাস করে। এখানে নানা মত থাকলেও কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। তিনি বলেন, শপথ গ্রহণের পর থেকে তিনি সংখ্যালঘু নির্যাতনের কথা শুনে আসছেন। যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। এর পরপরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এদেশে সব মতের, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সব দাবি দেওয়া বাদ দিল, একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। ধর্মীয় নেতাদের সাথে আলাপকালে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত তথ্য জানতে চান তিনি। একই সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? প্রথম কথা হলো, আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এখন তথ্যগুলো কিভাবে আমরা পাবো, কি ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। একটা কাণ্ড হয়ে গেছে, হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সেটা সমাধান করা যায়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহায়তা চান ডক্টর ইউনূস। তাকে বিচারের আওতায়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ভবিষ্যতে এমন বক্তব্য সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম, অডিও, ভিডিও বা লিখিত আকারে প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। শাকের আরজু রিপোর্ট। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন নিশ্চুপ থাকলেও একের পর এক ফোনালাপ ফাঁস হতে থাকে তার।
কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায়। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী পক্ষের বাড়িঘরে আগুন দেওয়ারও নির্দেশ দেন তিনি। গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রধান আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালে বিচারপ্রার্থীরা। মামলার তদন্ত ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। একই সঙ্গে ৫ আগস্টের পর বিদ্বেষমূলক সব বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলারও নির্দেশ চাওয়া হয়। উনি বলছেন যে ২২৭টি মামলা হয়েছে, অতএব ২২৭ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। শুনানিতে প্রসিকিউটর উল্লেখ করেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার অধিকার আছে, তবে দেশের সংবিধান ও বিদেশের আইন অনুযায়ী ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য তিনি দিতে পারেন না। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এ আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। এর আগে গত 12ই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। অপরাধ ট্রাইব্যুনালে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বার্তা হাতে আসেনি, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে বলা হলেও ভারত এর কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ প্রসঙ্গ গণমাধ্যম থেকে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক ইস্যু ও কার্যক্রম নিয়ে ব্রিফিং। নিয়মিত বিষয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে ৯ ডিসেম্বর হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের ২৮ রাষ্ট্রদূতের বৈঠকের আলোচনার বিষয়েও তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কীভাবে সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে। রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বানের কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি, আর ক্ষমতার পরিবর্তন হলেও মার্কিন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক অপরিবর্তিত থাকবে। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তবে তাদের উদ্দেশ্য সফল হবে না, কারণ ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাতে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে।
দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক, আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরো বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটাও আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না, হাসিলও তারা করতে পারবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সংখ্যালঘু বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। এরপরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে যাচ্ছে অন্যান্য খবরে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের সাথে বিএনপির দ্বিমত নেই মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, ভারতীয় আগ্রাসন রুখে দিতে বাংলার জনগণ প্রস্তুত। বাংলাদেশে শুধু শক্তি দিয়ে আক্রমণ হচ্ছে না, পরিবেশগতভাবেও আগ্রাসন করা হচ্ছে উল্লেখ করে নেতারা বলেন, দেশে কৃষিকাজ ব্যাহত হচ্ছে ফারাক্কা বাঁধের কারণে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্ত্রীর শাড়ি পরিয়ে এভাবেই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বলেন, নানা ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করছে ভারত। উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে আরেকটি সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সহযোগিতার নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে ফল ভালো হবে না। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করার, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনার বিরুদ্ধে
আবার আমরা প্রতিরোধ গড়ে তুলব। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশে শুধু শক্তি দিয়ে নয়, পরিবেশগত আগ্রাসনও হচ্ছে। এই যে ফারাক্কা, এই গেট যেদিন খুলে দেওয়া হয়েছিল সেদিন বলা হয়েছিল যে ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক উদ্বোধন হচ্ছে। দুঃখের সঙ্গে এবং শঙ্কার সঙ্গে আমি উল্লেখ করতে চাই, সেই পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কা বাঁধের কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে এসেছে। দেশবিরোধী সকল চক্রান্ত মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শও দেন বিএনপির এই সিনিয়র নেতা। আমরা পরিষ্কার করে যে কথাটা মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পরাজিত হওয়ায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। নতুন বাংলাদেশ কেমন গণমাধ্যম চায় শিরোনামে আলোচনায় বক্তারা আরও বলেন, কেবল গণতন্ত্র নয়, মুক্ত গণমাধ্যমের জন্য বাংলাদেশের অন্তরায় ভারত। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসাবে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের 25 বছর পূর্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই আয়োজন। প্যানেল আলোচনায় যোগ দেন বিভিন্ন মাধ্যমে যুক্ত সিনিয়র সাংবাদিকরা। তাদের আলোচনায় বৃত্তবন্দী রাজনীতির ঘেরাটোপে কিভাবে গণমাধ্যম মুক্ত সাংবাদিকতা করতে পারে উঠে আসে সেই সব বিষয়। ইনডাইরেক্টলি কতগুলি পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যে কারণে সুষ্ঠু সাংবাদিকতা এবং ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা করা, জনস্বার্থপরায়ণ মতামত পত্রিকার মাধ্যমে তৈরি করা কঠিন। গণমাধ্যমে অপতথ্যের বন্যা বইছে উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো জনস্বার্থে কাজ করছে কিনা সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমকে প্রমোট করছে না, বরং সাংবাদিকতা করতে গিয়ে যারা হেনস্থা হয়রানির শিকার হচ্ছেন তাদের সুরক্ষা দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কাউকে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমাদের কোনো সিকিউরিটি এজেন্সি কাউকে ফোন দিয়ে বলেছে এই নিউজটা না মানতে। আমরা কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করছি না আমাদের তরফ থেকে। কেউ যদি এই অ্যাবিউজটা করতে চায় আমাদেরকে জানাবেন। আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারেন। কেবল আইন বা নীতিমালা করে গণমাধ্যমকে বাঁচানো যাবে না, সেক্ষেত্রে অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পিআইবির মহাপরিচালক। এবং এই লড়াই বিজয় হলে পৃথিবীতেই গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর বার্তা চলে যাবে, আবহাওয়া চলে যাবে। দেশীয় অপপ্রচারের সাথে সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রের মিথ্যাচার বাংলাদেশের গণতন্ত্র ও সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক। মিসইনফরমেশন ডিসইনফরমেশনের মাধ্যমে যেভাবে হোক ভারত ইজ লাইকলি টু কন্টিনিউ। আমাদের গণমাধ্যমের ভূমিকাটা আছে সেই মিসইনফরমেশন ডিসইনফরমেশনকে মোকাবেলা করা। আমরা সেটাকে মোকাবেলা করব উইথ ইনফরমেশন। বন্ধা রাজনীতি, সীমাহীন অপরাধ, দুর্নীতি, আইনের প্রতি অবজ্ঞা সহ সামাজিক ও নৈতিক স্খলনের জন্যই গণমাধ্যম কখনো কখনো সুষ্ঠু স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না বলেও মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে তা সহসায় দূর করা না গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ভারতেরই ক্ষতির পরিমাণ বেশি হবে। অন্যদিকে বিভিন্ন পণ্য আমদানির জন্য বাংলাদেশ বিকল্প উৎস পেলেও ব্যয় বেড়ে যাবে। সঞ্জয় অধিকারের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয় প্রায় $12 বিলিয়ন, আর বাংলাদেশ ভারতে রপ্তানি করে $2 বিলিয়ন পণ্য। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ইসকন ইস্যুতে দুই দেশের সম্পর্কে শুরু হয় টানাপোড়েনের, যার প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। এরই মধ্যে দুই দেশের স্থল বন্দরে ছুটি ঘোষণা করা হয় কয়েক দফায়। প্রায় স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানির কাজ। বর্তমানে আমরা যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা দেখতে পাই, এই জিনিসগুলোকে আমরা যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে মিটিগেট না করতে পারি তাহলে কিন্তু দুটো দেশের জন্যেই আমাদের ইকোনমিক কনসিকুয়েন্সেস কিন্তু ভয়াবহ হতে পারে। বিশ্লেষকেরা বলছেন এ ঘটনায় দুই দেশই পড়ছে ক্ষতির মুখে, তবে লোকসানের পাল্লা ভারী হবে ভারতেরই। এই টানাপোড়েন কাটিয়ে ওঠা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে হবে।
বাণিজ্যিক যে সম্পর্ক সেটা নিশ্চয়ই কূটনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত, কিন্তু তারপরেও বাণিজ্যিক সম্পর্কে একটা নিজের ধারাবাহিকতা আছে এবং সেটা ভারত নিশ্চয়ই তাদের নিজস্ব বিবেচনায় দেখবে, বিবেচনা করে যে কে বেশি ক্ষতিগ্রস্ত। আঞ্চলিক সহাবস্থান বজায় রাখতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা জরুরি। যদি এরকম অবস্থা তৈরি হয় এর জন্য কিন্তু আমাদেরকে খানিকটা প্রস্তুতি হয়তো নিতে হতে পারে। এই জন্য আমরা বলতে পারি অনেক সময় আমরা যদি মার্কেট ডাইভার্সিফাই করতে পারি। এক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক দলগুলো উস্কানিমূলক বক্তব্য দিলেও উভয় সরকার বিষয়টি মীমাংসায় আন্তরিক হবে বলে মনে করছেন তারা। কেন্দ্রীয় সরকার কিন্তু খুব বেশি উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেনি। কেন্দ্রীয় সরকার বিপরীতে বলেছে রাষ্ট্রদূতের মাধ্যমে যে আমরা সম্পর্ক ভালো বজায় রাখতে চাই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লোকসানের আশঙ্কায় বাংলাদেশিদের নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারতের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তা নীতির ভারসাম্য রাখতে নিষেধাজ্ঞা সংশোধন করেছে রাজ্যটির হোটেল মালিক সংগঠন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের ত্রিপুরা হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ATHROA এ ঘোষণা দেয়। সংগঠনটি জানায় মেডিকেল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গত 2 ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার অভিযোগে ত্রিপুরায় দেশটির কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন বিক্ষোভ করলে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা প্রদান না করার ঘোষণা দেয় সংগঠনটি। ত্রিপুরা ও কলকাতার বেশিরভাগ হোটেল এবং রেস্তোরাঁর ব্যবসার প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকরা, তাই ব্যবসার লোকসান আটকাতে এমন সিদ্ধান্ত। এর আগে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অন্যদিকে বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুধু মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না। পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কি না সে বিষয়েও নতুন করে ভাববার সময় এসেছে। পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি আরও জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্ণ সক্ষমতা বর্তমান পুলিশের আছে। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ভ্রমণে সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য সরকার। তাদের ওয়েবসাইটে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম নিয়ে শঙ্কা জানানো হয়। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। সদর দপ্তরে আইজিপি বর্তমান পুলিশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই, এই উদ্যোগটা পুলিশ সংস্কার কমিশন কিন্তু নিয়েছেন। জুলাই আগস্টে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা করার সময় এসেছে। এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা। কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই পুলিশের কাছে। তবে যারা গুলি চালিয়েছে আর যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন তাদের কেউই দায় এড়াতে পারবেন না বলে মন্তব্য করেন আইজিপি। কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে বলে মন্তব্য করেন পুলিশের আইজি। পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে পড়েছে। ঋণের নামে বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম লুটপাট করে পালিয়ে যাওয়ায় ব্যাংকটির প্রায় 1.25 লাখ কোটি টাকা আদায় এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মূল্যে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে হবে। এস আলমকে আনতে হবে আইনের আওতায়। হিরোজুমানের রিপোর্ট।
হাসিনা সরকারের ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত ১০ বিলিয়ন ডলার বা ১,২০,০০০ কোটি টাকা। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সবচেয়ে বড় থাবা বসিয়েছে ইসলামী ব্যাংকে। দখলদারি কায়েম করে নামে বেনামে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৫০% নিয়েছে এস আলম গ্রুপ। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে দিয়েছে। সুতরাং এটাকে তো অ্যালাউ করা হয়েছে তখন। এটা তো দুর্বৃত্তায়নের একটা, আমি বলবো যে সবচেয়ে একটা টিপিং পয়েন্টে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ৭৩,১১৩ কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য মাত্র ৪,৩৫৯ কোটি টাকা। এমন অনেক ঋণ আছে যেগুলোর কোনো বেনামি, অর্থাৎ ওর এগেনস্টে কোনো প্রতিষ্ঠানে নেই, কোনো মর্টগেজে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তাদেরকে লোন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন উঠে আসছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনলেও একটা ভালো মেসেজ যাবে। এস আলম কিস্তি শোধ না করায় লাফিয়ে বাড়ছে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ। বাইরে থেকে টাকা কীভাবে আনা যায় সেটা যেটা বললাম, ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন সাপোর্ট এবং কোনো ট্রিটি করা এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং যথাবিধ শাস্তির ব্যবস্থা করা যাতে এগুলো আনপানিশ না থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সহায়তায় এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয়। পট পরিবর্তনের আগ পর্যন্ত ব্যাংকটিতে লুটপাট চালায় এস আলম। হিরোজুম্মান, ২১ টেলিভিশন, ঢাকা। রফতানি পোশাকের বাইরে বন্ডের সুতা ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ। তবে সিরাজগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে এই অবৈধ সুতা বিক্রি হচ্ছে বছরের পর বছর ধরে। এই সুযোগে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সহকর্মী স্বপন মির্জা ও রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় সুতার চোরাই বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সুতার চোরাই বাজারে চিত্র ক্যামেরায় ধারণ করতে ভোরের আলো ফোটার আগেই ২১ টেলিভিশন হাজির সিরাজগঞ্জে। বেলকুচির চালা এলাকায় দেখা যায় খোলা ট্রাকে আনা হয়েছে ভারতীয় অবৈধ সুতা। এবার আমরা আরও এগুতে থাকি। এনায়েতপুর সিরাজগঞ্জ সড়কের খামার গ্রামে এসে পেয়ে যাই একটি বড় কাভার্ড ভ্যান ভর্তি অবৈধ সুতা, যা আনলোড করছেন শ্রমিকরা। সুতাটা কোথায় দিয়ে আনছেন আপনারা? আমরা আনি। কে আনছে? আপনি তো বললেন ফোন করে। না, আমি তো বললাম যে সুতা ব্যান্ড আসে, মহাজনরা নেয় এগুলা ডেলিভারি দিয়ে। একই সময় সুতা নামে গোপালপুর বাজার, শাহজাদপুর সহ অন্তত ২০টি স্থানে সিরাজগঞ্জের অবৈধ সুতার ব্যবসা নিয়ন্ত্রণ করে বাবু সরকার, ইব্রাহিম, ইসমাইল হাজি, হাশেম হাজি, হাকিম হাজি, আজিজুল সহ একটি শক্তিশালী চক্র। বছরের পর বছর সবাইকে ম্যানেজ করে চলে বলে ভ্রুক্ষেপ নেই তাদের। কার এগুলা সুতা? আমি জানি না। তবে ২১ টেলিভিশনের ক্যামেরা দেখে টনক নড়ে চোরা কারবারিদের। অবৈধ সুতার অন্যতম নিয়ন্ত্রক হাশেম হাজি ম্যানেজ করতে সাধেন লাখ টাকা। ওদের নাম বলেন না, মূল জায়গা সহজ কোথায় সিরাজগঞ্জে যে অবৈধ সুতা পাওয়া যায় তা সরবরাহ হয় নরসিংদীর মাধবদী, নারায়ণগঞ্জের গোপালদী ও টানবাজার থেকে। জড়িতরা বলেন, অবৈধ এই সুতা বিক্রির ক্ষেত্রে লেনদেনে কোনো টাকার রসিদ থাকে না। অবৈধ এই ব্যবসার হোতারা যেন আড়ালে থাকে, সেজন্য রয়েছে দালাল চক্র। এমন একজন দালাল স্বপন, যিনি ফোনে বন্ডের সুতা বিক্রি করতে চান, পরে সামনাসামনি আমাদের পরিচয় পেয়ে তা অস্বীকার করেন। একটি কাভার্ড ভ্যানে ২২ টন সুতা থাকে। শুল্কমুক্ত থাকায় প্রতি পাউন্ড সুতার ক্রয়মূল্য দাঁড়ায় ২৫০ টাকায়। খোলা বাজারে ৩০০ টাকার উপরে বিক্রি হয়। একটি কাভার্ড ভ্যানে যে সুতা আসে তাতে সব পর্যায়ে মিলে লাভ আসে ২৫ লাখ টাকার উপরে। আর ৩৫ শুল্ক কর না পাওয়ায় সরকার প্রতি পাউন্ডে প্রায় ১০০ টাকা ভ্যাট বঞ্চিত হয়। একটি কাভার্ড ভ্যানে যে সুতা থাকে তাতে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ৪০ লাখ টাকার উপরে। ব্যবসায়ী নেতারা বলছেন, বছরে বিলিয়ন ডলার রাজস্ব ফাঁকি দিচ্ছে চোরা কারবারিরা। বন্ডের এবং স্মাগলিং হয়ে যে মাল আসে, আমাদের দৃষ্টিতে সুতা এবং কাপড় দুইটা মিলে মিনিমাম ৭ থেকে ৯ বিলিয়ন ডলার হবে। ৭ বিলিয়ন ডলারের ভিতরে মনে করেন ৩ থেকে ৪ বিলিয়ন ডলার
হুন্ডির মাধ্যমে গেছে। দ্রুত এই চোরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশীয় তাঁত ও সুতা ব্যবসাকে রক্ষার দাবি সংশ্লিষ্টদের। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। এর সাথে সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মদ্যপ অবস্থায় আইনজীবী আলিফকে হত্যা করে চন্দন, বলছে পুলিশ। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদ। মদ্যপ অবস্থায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার কথা জানিয়েছে মামলার প্রধান আসামি চন্দন দে। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে পালিয়ে ভৈরবে শ্বশুরবাড়িতে যায় চন্দন। পরে ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। চন্দন পুলিশকে বলেছে, হত্যাকাণ্ডের আগে তাকে মদ পান করিয়ে হামলায় অংশ নিতে বলা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময়কে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চট্টগ্রাম আদালত চত্বরের পাশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মানুষ এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাইলে লোক আমাকে ধাক্কা মারে, ধাক্কা আমাকে বারবার ধাক্কা মারতেছে, আমি মারছি না তো আমাকে। কক্সবাজারের টেকনাফে জামিনে মুক্তি পেল অস্ত্রসহ গ্রেফতার হওয়া কিশোর রাফি। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত এই আদেশ দেন। 7ম শ্রেণীর ছাত্র রাফির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষা বিবেচনায় স্থায়ী জামিনের আদেশ দেন আদালত। এর আগে পুলিশের অভিযানে বাবাকে না পেয়ে ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করা হয়। উচ্চ আদালত আবেদনটি আমলে নিয়ে টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে এই ঘটনায় বক্তব্য উপস্থাপনের আদেশ দেন। কিশোর রাফির বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। জামিন দেওয়া একটি আদালতে রয়েছেন, সেজন্য উনি পরীক্ষার গ্রাউন্ডে এবং শিশু বিবেচনায় মাননীয় জজ আদালত আজকে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। রাজধানীর উত্তরার কামারপাড়া পুরাতন থানা রোড এলাকায় 2 বছরের শিশু ও তার মায়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় নাইম ওরফে বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ময়মনসিংহের চর দুর্লভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, গত 21 নভেম্বর শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। এ সময় সাথীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে 8 আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে পালিয়ে যায় নাইম। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অ্যাসিড সংগ্রহ করত নাইম। এবারে বাণিজ্য সংবাদ। রাজনৈতিক অস্থিরতার ধকল সামলে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রফতানি খাত। নভেম্বরের আগের বছরের একই মাসের তুলনায় পণ্য রফতানি বেড়েছে 15.63%। গত বছর নভেম্বরে রফতানি আয় হয় $356 কোটি 29 লাখ। চলতি বছরে একই মাসে হয়েছে $411 কোটি 97 লাখ। এদিকে নভেম্বর মাসে রফতানি বেশি বেড়েছে তৈরি পোশাক খাতে। এ সময় $330 কোটি 62 লাখ পোশাক রফতানি হয়। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রফতানি আয়ের প্রায় 81% এসেছে এই খাত থেকে। রাজধানীতে শুরু হলো 3 দিন ব্যাপী অ্যাডভান্স টেকনোলজি সলিউশন ATS এক্সপো 2024। দ্বিতীয়বারের মতো বৃহৎ এই শিল্পমেলা আয়োজন করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। সকালে রাজধানীতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হলে মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মেলায় ওয়ালটনের আন্তর্জাতিক মানের 50,000-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশনস প্রদর্শিত হচ্ছে। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, উরি ব্যাংকের কান্ট্রি হেড জিন হোর। দেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা অনূর্ধ্ব 21 দলকে 5 লাখ টাকা পুরস্কার দিল ফেডারেশন। সংবর্ধনা শেষে পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নিয়মিত খেলা দেখার সুযোগ পেলে বিশ্বকাপে ভালো করার প্রত্যয় কোচ এবং অধিনায়কের। আকাশুজ্জামানের রিপোর্ট। এশিয়া কাপ খেলে আজই দেশে ফিরেছে অনূর্ধ্ব 19 দল।
ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা দলকে সংবর্ধনা দিতে যেন তর সই ছিল না ফেডারেশনের। বিমান বাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড় সহ পুরো দলকে বরণ করে নেন ফেডারেশনের সভাপতি। একই দিন আসে পুরস্কারের ঘোষণা। তোমাদের অর্জনে আমরা খুশি হয়েছি, যদিও আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো না, তারপরেও আমি তোমাদেরকে একটা 5 লক্ষ টাকার অনুদান ঘোষণা করছি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দলকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে ফেডারেশনের। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। শুধু খেলার যোগ্যতা অর্জনই নয়, বিশ্বকাপেও ভালো করতে চায় এই দল। এজন্য ইউরোপীয় দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলা দরকার বলে মনে করেন কোচ ও অধিনায়ক। আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু আমি বলবো মোটামুটি বিশ্বমানের, বিশ্বের টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে। এদের সাথে খেললেও কিন্তু তাদের পারফরমেন্স এবং তাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। দেশের ভিতরে যে খেলাগুলো, এই খেলাগুলো যদি আমরা কন্টিনিউ পাই, সেক্ষেত্রে দেখা যাবে আমরা আমাদের লেভেলটাও বুঝতে পারবো, একজন আরেকজনের সাথে যে বোঝাপড়ার বিষয়টা সেটা আমাদের অনেক ভালো হবে। হকির ঐতিহ্য ফেরাতে সিনিয়র লেভেলেও একই সাফল্য বয়ে আনতে চায় এই দলের খেলোয়াড়রা। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্মীয় নেতাদের কাছে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত তথ্য চাইলেন প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অপসারণের নির্দেশ ট্রাইব্যুনালের। হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধে পদক্ষেপ নেয়নি ভারত, স্ত্রীর শাড়ি পুড়িয়ে পণ্য বর্জনের আহ্বান রিজভির। মামলায় নাম থাকলেই গণগ্রেফতার নয়, রাজনৈতিকভাবে আর ব্যবহার হবে না পুলিশ, জানালেন আইজিপি। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে, লুটেরা এস আলমকে আইনের আওতায় আনার তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।